ওয়েলকাম স্টুডেন্টস। আমি বেশ কিছুদিন হলো ভেবেছি একটি বিষয় নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব, কিন্তু মাঝে মাঝে এটাও মনে হয়েছে আমার যে কোথাও না কোথাও আজকের এই বিষয়টি তোমাদের পড়ার সঙ্গে অতটা রিলেটেড নয়। অর্থাৎ তোমরা যারা 9, 10, 11, 12-এ ভূগোল বিষয় নিয়ে পড়ছো, এই সাবজেক্টের বা সিলেবাসের মধ্যে বিষয় এটি নয়। কিন্তু কখনো না কখনো আমার মনে হয়েছে দীর্ঘ সময় ধরে চিন্তাভাবনা করার পরে যে এই বিষয়টি তোমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত না থাকলেও এই বিষয়টি কিন্তু তোমাদের জানার খুব দরকার আছে। তার কারণ কি, আমরা যে সমাজে বসবাস করি সেই জায়গায় অর্থাৎ সমতল ভূমিতে বসবাস করি, এই জায়গার প্রাকৃতিক অবস্থা, ভূপ্রাকৃতিক, জলবায়ু এবং এখানকার মানুষদের জীবনযাত্রা এবং পার্বত্য অঞ্চল মানে পাহাড়ি যে অঞ্চলগুলি যেখানের ভূমিভাগ সমতল নয়, বন্ধুর ভূমিভাগ, বা তুমি বলতে পারো প্রায় বছরের সারা বছরই তুষার জমে থাকে বা গ্লেশিয়ার রয়েছে, সেই জায়গায় মানুষদের জীবনযাত্রা কেমন, সেই জায়গার মানুষের সঙ্গে কি আমাদের এই সমতল ভূমির মানুষের যে জীবনযাত্রার তুলনা আমরা কি এটা করতে পারি? বা যদি কোনোভাবে আমাদের সমতল ভূমি অর্থাৎ এই ভূপ্রকৃতিক অঞ্চলে কি হয়, সাধারণত আমরা যেমন সমভূমিতে বিভিন্ন জায়গায় খনিজ উত্তোলন করতে পারি, আমরা কি ওই বন্ধুর ভূপ্রকৃতি অর্থাৎ হিমালয়ের পার্বত্য অঞ্চল বা লাদাখ এই যে অঞ্চলগুলি এখানেও কি আমরা খনিজ সম্পদ সংগ্রহ করতে পারি? যদি পারি, তার যে ক্ষতিকারক প্রভাব পরিবেশের উপর যে পড়বে এবং পরিবেশ যে তার শাস্তি মানুষের উপর দেবে, সেটা তোমরা নিশ্চয়ই, যে উত্তরাখণ্ডে বান এসেছিল তোমরা নিশ্চয়ই জানো যে তার যে ভয়ঙ্কর প্রভাব পড়েছিল মানুষের উপর, মানুষের অর্থনীতির উপর, জীবনযাত্রার উপর, এবং প্রচুর মানুষ কিন্তু সেই অর্কা বানের ফলে কিন্তু মারা গিয়েছিল। এই যে প্রাকৃতিক দুর্যোগগুলো যেগুলি আমরাই আমাদের নিজেদের অনিচ্ছাকৃতভাবে ডেকে নিয়ে আসি, এই প্রাকৃতিক দুর্যোগের কারণগুলো যদি আমরা অনুসন্ধান করতে পারি, তাহলে কিন্তু অনেক সময় আমরা এই প্রাকৃতিক দুর্যোগের যে ছোবল তার হাত থেকে কিন্তু আমরা বাঁচতে পারি। তার জন্য কি করতে হয়, আমাদের পরিবেশের কোনরূপ ক্ষতি না করে আমরা পরিবেশ থেকে সম্পদ আহরণ করব। আমাদের লক্ষ্য রাখতে হবে যাতে পরিবেশের ভারসাম্য বজায় থাকে। তোমরা হয়তো ইতিমধ্যে বুঝতে পেরে গিয়েছো যে আমি আজকে কোন বিষয়ে আলোচনা করতে চাইছি। আমি আজকে লাদাখ বিষয়ে আলোচনা করতে চাইছি। তার কারণ হলো, বর্তমান পরিস্থিতিতে লাদাখ একটি অস্থির অবস্থার মধ্যে রয়েছে। বিভিন্ন জনজাতির মানুষরা ওখানকার যারা কিনা প্রোটেস্ট করতে বাধ্য হয়েছে লাদাখের মানুষদের যেন সংরক্ষণ করা যায় বা ওখানকার যে প্রাকৃতিক পরিবেশ সেই পরিবেশের যাতে কোনরূপ ক্ষতি না করে সেই অঞ্চলের উন্নতি করা যায়। ওই অঞ্চলের মানুষদের অর্থনৈতিক উন্নতি, তাদের শিক্ষা, তাদের সংস্কৃতি, এবং ওই অঞ্চলে আমরা কি জানি যে বিরল কিছু জন্তু জানোয়ার যারা কিন্তু ওই অঞ্চলে বসবাস করে, তাদের সংরক্ষণ বা তাদের জীবনযাত্রার যাতে কোনরূপ প্রভাব না পড়ে, তাদের যাতে কোনরূপ ক্ষতি না হয় এবং পরিবেশের যেন কোনরূপ ক্ষতি না হয়, আমরা এই বিষয়গুলো আজকে একটু আলোচনা করব। তবে দেখো, লাদাখ বিষয়ে জানার আগে আমাদের লাদাখের ভূপ্রকৃতিটা একটু আমাদের জেনে নিতে হবে। আমি ধীরে ধীরে এই লাদাখের যে বর্তমান পরিস্থিতি এবং তার কারণ কি এবং আমরা কিভাবে তার সমাধান করতে পারি, এবং আমাদের সমতল ভূমির মানুষেরা এবং পার্বত্য অঞ্চলের মানুষদের মধ্যে কিভাবে মেলবন্ধন রক্ষা করা যায়, কিভাবে তাদের সহযোগিতা করা যায়, আমরা এই গোটা বিষয়টি নিয়ে কিন্তু একটি ধারণা নিয়ে নেব আজকের এই ভিডিওতে। আমি প্রথমে একটি ম্যাপের সাহায্যে তোমাদের লাদাখের অবস্থান এবং তার যে ক্রাইসিসগুলো সেই বিষয়টি প্রাকৃতিক দিক থেকে একটু বোঝাবার চেষ্টা করছি। তোমরা যদি ভারতের মানচিত্রে লক্ষ্য করো তাহলে দেখতে পারবে এই যে খয়েরি অংশটি, এই অংশটি কিন্তু জম্মু কাশ্মীর, এবং এর পরের যে অংশটি, তার মানে কি এই যে বাকি অংশটি, এই বাকি অংশটি কিন্তু আমাদের লাদাখ। এবার দেখো, এই যে জম্মু কাশ্মীর এবং এই যে লাদাখ, এই দুটো স্থানই কিন্তু একসময় একসঙ্গে ছিল। অর্থাৎ কি, এই দুটো স্থানেই কিন্তু একসঙ্গে 370 ধারা জারি করা ছিল, এবং এই 370 ধারা থাকার কারণে এই গোটা অঞ্চলটাই কিন্তু একটা সময় একটি আলাদাভাবে অবস্থান করত। আমরা ধীরে ধীরে 370 ধারা কি সেই বিষয়ে আলোচনা করছি। দেখো তাহলে জম্মু কাশ্মীর এবং এর উপরের অংশটা হলো লাদাখ। একটি জিনিস ভালোভাবে লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে, দেখো জম্মু কাশ্মীরের এই উপরের অংশটি এটি কিন্তু আমাদের পাকিস্তানের সীমানার সঙ্গে রয়েছে। ঠিক আবার ডান দিকের এই অংশটি কিন্তু আবার আমাদের রয়েছে চীনের সঙ্গে সীমানা। তাহলে তুমি বুঝতেই পারছো যে এই জায়গাটি যদি আন্তর্জাতিক সীমানা দেখি তাহলে এই জায়গাটা কত বেশি সেন্সিটিভ।
এবং তোমরা মাঝে মাঝেই শুনবে যে ডোকালাম বা চীনের সঙ্গে ভারতের এই যে মাঝে মাঝে যুদ্ধ লেগে যাওয়া বা কোনো গন্ডগোল তৈরি হওয়া, আবার পাকিস্তানের মাঝে মাঝে সীমানার সঙ্গে ডিস্টারবেন্স তৈরি করা, এই রকম ঝামেলা কিন্তু এই অঞ্চলে আছেই। এছাড়া কি এই অঞ্চল কিন্তু সম্পূর্ণটা পার্বত্য ভূমি, অর্থাৎ পাহাড় পর্বত এই সমস্ত অঞ্চলে পুরোটাই ভরা। এবার দেখো আমরা জানি এখানে আবার কি হয়, শীতকালে -40 ডিগ্রি পর্যন্ত কিন্তু তাপমাত্রা নেমে আসতে পারে। কিন্তু সমভূমি অঞ্চল, আমরা এই অঞ্চলের সঙ্গে কিন্তু এই অঞ্চলের কখনোই তুলনা টানতে পারবো না। তার কারণ এই অঞ্চলের প্রাকৃতিক অবস্থা আলাদা, জলবায়ুগত অবস্থা আলাদা এবং মানুষের জীবনযাত্রার ধরন সম্পূর্ণ আলাদা এই সমভূমি অঞ্চলের তুলনায়। এবার আমরা ধীরে ধীরে এই যে লাদাখের যে বিষয়টি বা বর্তমান পরিস্থিতি লাদাখে এরকম কেন হয়েছে এই সম্পূর্ণ বিষয়টি আলোচনা করে নেব। দেখো তোমরা হয়তো 3 ইডিয়টস সিনেমা প্রত্যেকেই দেখেছো, আমি আশা করছি তোমরা সকলেই দেখেছো। আর যদি কারো এখনো পর্যন্ত এই সিনেমাটি দেখা না হয়ে থাকে, আমি তোমাদের বলবো একবার সিনেমাটি দেখে নিও। এই সিনেমায় একজনের চরিত্র কিন্তু দেখানো হয়েছে যিনি কিন্তু পরবর্তীকালে সায়েন্টিস্ট বলে দেখা গেছে। এই যে চরিত্রে আমরা সিনেমাতে দেখেছি ওনার বাস্তবিক নাম কিন্তু সোনাম ওয়াংচুক। ইনি কিন্তু বর্তমানে আমাদের লাদাখে অবস্থান করে, মানে উনি লাদাখের বাসিন্দা। এবং ইনি কিন্তু এই যে আন্দোলন তৈরি হয়েছে বা লাদাখের যে সংরক্ষণের আন্দোলন বা লাদাখের যে বিষয় নিয়ে আন্দোলন চলছে, এই সম্পূর্ণ আন্দোলনের মুখ কিন্তু তিনি। Sonam Wangchuk connecting with you from Ladakh. দেখো প্রথমে এই যে সোনাম ওয়াংচুক ইনি কেন এত প্রসিদ্ধ, কেন এত বিখ্যাত মানুষ বা সারা পৃথিবীর মানুষ কেন এই ব্যক্তিটিকে এত শ্রদ্ধা করে চলে, ওনার জীবন সম্পর্কে যদি আমরা জানতে চাই, আমি সামান্য ছোট করে বলছি। উনি কিন্তু প্রথম যে 9 বছর বয়স পর্যন্ত যে শিক্ষা, সেই শিক্ষা কিন্তু কোনো বিদ্যালয় বা কোনো স্কুলে নেননি, তিনি তার বাড়িতে বসেই শিক্ষা নিয়েছিলেন। এবং প্রথম অবস্থায় তিনি এই লাদাখ থেকে কিন্তু চলে আসেন কোথায়, শ্রীনগরে। এই শ্রীনগরে একটি স্কুলে বা বিদ্যালয়ে তুমি বলতে পারো, সেখানে কিন্তু প্রথম ভর্তি হন তিনি তার প্রাথমিক শিক্ষার জন্য। এবং এই বিদ্যালয়ে তার পঠন পাঠন এমনই বাজে এবং ভয়ঙ্কর যে অভিজ্ঞতা তিনি শেয়ার করেছেন, তিনি কিন্তু একটি ইন্টারভিউতে এই বিদ্যালয়ে তার যে পড়াশোনার অভিজ্ঞতা তিনি কিন্তু শেয়ার করেছেন। আমি ডেসক্রিপশনেও সেই ভিডিওর লিঙ্কটা রেখে দেবো, তোমরা প্রয়োজনে তার ইন্টারভিউটা একবার একটু দেখে নিতে পারো। যাই হোক, শ্রীনগর থেকে তিনি প্রাথমিক পড়াশোনাটা শেষ করেন এবং ছোটবেলা থেকেই কিন্তু তার মনে ইঞ্জিনিয়ারিং অর্থাৎ এই বিষয়ে পড়ার জন্য তার মনে একটি আগ্রহ জন্মায়। এবং তিনি খোঁজ খবর করেন এবং জানতে পারেন যে দিল্লিতে একটি কেন্দ্রীয় বিদ্যালয় তার পড়াশোনার জন্য আদর্শ। তিনি যথারীতি কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তির জন্য চলে আসেন। আমরা ভাবতে পারি হয়তো তার জীবনটা কিন্তু কত ভালো, তাই না? তুমি ভাবলে অবাক হবে, যখন সে দিল্লিতে কেন্দ্রীয় বিদ্যালয়ে এসে উপস্থিত হন, অলরেডি সেই বিদ্যালয়ের ভর্তি কিন্তু কমপ্লিট বা প্রসেস কমপ্লিট হয়ে গেছে। এবং অনেকেই যারা বাইরে থেকে এসেছিলেন বা লাদাখ থেকে এসেছিলেন তারা কেউই কিন্তু ভর্তি হতে পারেননি। এই অবস্থায় তিনি কি করছিলেন, বাইরে কিছু স্টুডেন্ট যারা কিনা ধর্ণা প্রদর্শন করছিলেন, তিনি প্রথমে কিন্তু তাদের সঙ্গে ধর্ণা প্রদর্শনে বসে যান। এবং পরবর্তীকালে তার কি মনে হয়, তিনি একদিন কোনো কিছু না বলে ওই বিদ্যালয়ে প্রবেশ করেন এবং বিদ্যালয়ের প্রিন্সিপালের রুম পর্যন্ত পৌঁছে যান এবং স্যারকে অনুরোধ করে প্রিন্সিপাল রুমে প্রবেশ করেন। স্যার ওনাকে জিজ্ঞাসা করেন যে তুমি কোত্থেকে এসছো, তিনি বলেন আমি লাদাখ থেকে এসেছি। এবং স্যার ওনাকে এটিও জিজ্ঞাসা করেন যে তোমার সঙ্গে কে এসেছে। লাদাখ থেকে কেবলমাত্র কিন্তু সোনাম ওয়াংচুক নিজেই এসেছিলেন। এই কথাটি যখন তিনি বিদ্যালয়ের প্রধান অর্থাৎ প্রিন্সিপালকে বলেন, তিনি কিন্তু এই কথাটি শুনে ভীষণ ইমপ্রেস হন এবং প্রথমবারেই তাকে কিন্তু এই বিদ্যালয়ে অ্যাডমিশন দেওয়া হয়। এখান থেকেই কিন্তু তার জীবনের পড়াশুনোর যে গতি বা গতিপথ সেটি কিন্তু শুরু হয়। যাই হোক, এভাবে তিনি দীর্ঘ পড়াশুনোর পথ অতিক্রম করেন। এভাবেই তিনি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেন এবং এসে লাদাখে আবার নিজের গ্রামে এসে পৌঁছে যান। এই গ্রামে পৌঁছে তিনি দেখছেন যে গ্রামের বিদ্যালয়ের যে ছেলে মেয়েগুলি পড়াশুনো করছে, ওই এলাকায় অধিকাংশ গ্রামের বাচ্চারা প্রায় 95%, তুমি ভাবো মাধ্যমিক পরীক্ষায় প্রায় 95% ছেলে মেয়ে ফেল করছে, মাত্র 5% ছেলে মেয়ে পাশ করছে। এই যে পড়াশোনার অবস্থা দেখে তিনি সিদ্ধান্ত নেন যে যারা এই ফেল করা যে স্টুডেন্টগুলি তাদের নিয়ে তিনি একটি বিদ্যালয় তৈরি করবেন। তুমি জানো এই বিদ্যালয়ের নাম কিন্তু সেকমল, ACCMOL, সেকমল। এই বিদ্যালয়ে তিনি প্রথম পড়ানো শুরু করেন সেই বাচ্চাদের, পিছিয়ে পড়া বাচ্চাদের, এবং তারা আস্তে আস্তে কিন্তু তাদের জীবনে অনেক বেশি সফলতা পায়
এবং এইভাবেই কিন্তু তার জীবনে একটা অগ্রগতি শুরু হয়। এই স্কুলে কিন্তু শুধু গতানুগতিক যে পাঠদান করা হয় তেমন নয়, হাতে কলমে প্রমাণ করে বিভিন্ন রকম ইনভেন্ট মানে আবিষ্কার করে তারা কিন্তু বাচ্চারা কিন্তু তাদের পঠন পাঠন করে থাকে। যাই হোক, এই ছিল সোনাম ওয়াংচুক, তার জীবনের ছোট গল্প। এবার আমরা জেনে নিই যে বর্তমানে লাদাখের পরিস্থিতি কি এবং কেনই বা এই আন্দোলন তৈরি হয়েছে বা এর প্রেক্ষাপটটি কি আছে আমরা একটু জেনে নিই। দেখো, তোমরা জানো যে এই লাদাখের এই অঞ্চলটি, অর্থাৎ আমরা ম্যাপে প্রথমে দেখে নিয়েছি জম্মু কাশ্মীর এবং লাদাখ, পুরো এই অঞ্চলটি কিন্তু একটি সময় কিন্তু 370 ধারা এর অধীনে ছিল। এই 370 ধারা এই বিষয়টি কি? এই বিষয়টি হলো এই জম্মু কাশ্মীর এবং লাদাখ, এই যে গোটা অঞ্চলটি, এই অঞ্চলটির কিন্তু নিজস্ব একটি সংবিধান তৈরি করার ক্ষমতা ছিল এই 370 ধারার আন্ডারে। এবং পরবর্তীকালে আমরা কি জানি যে 370 ধারা 5 আগস্ট 2019 সাল, 5 আগস্ট 2019 সালে কিন্তু এই 370 ধারা এই অঞ্চল থেকে তুলে দেওয়া হয়েছিল। তাহলে কি হলো, বিষয়টা দাঁড়ালো এসে যে এই অঞ্চলে 370 ধারা অর্থাৎ এই অঞ্চলে যে সংবিধান রচনার ক্ষমতা ছিল সেটা কিন্তু উঠে যায় 5 আগস্ট 2019 সালে। এইবার এই অঞ্চলটা কি হয়ে যায়, সম্পূর্ণ একটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়। কিন্তু এখানে একটি মজার বিষয় আছে। কিরকম? দেখো, এই অঞ্চলে আমরা জানি জম্মু কাশ্মীর, দেখো এই জম্মু কাশ্মীরের এই অংশটি এদের কিন্তু নিজস্ব বিধানসভা আছে, অর্থাৎ এই অঞ্চলের যে মানুষজনরা থাকে তারা কিন্তু তাদের নেতা নির্বাচন করে নিতে পারে এবং তারা কিন্তু ওই অঞ্চলের সমস্যা কি হবে বা কিভাবে সমাধান করা যাবে সেটা কিন্তু তারা নির্ধারণ করতে পারে। কিন্তু এই যে বাকি অংশটি রয়ে গেল, অর্থাৎ লাদাখের যে অন্যান্য অংশটি রয়ে গেল, এদের কিন্তু কোনো বিধানসভা নেই। এই অঞ্চলে বিধানসভা না থাকার কারণে সম্পূর্ণটা পরিচালিত হয় কিন্তু বিউরোক্রেট দ্বারা। এই বিউরোক্রেট কিভাবে নির্বাচিত হচ্ছে? পিএসসি এক্সামের দ্বারা, আমরা জানি আইএএস এই রকম এক্সামের দ্বারা। তারা এই অঞ্চলে যাচ্ছে কি সার্ভিস করতে, অর্থাৎ দেখা গেল সমতলেরই কোনো একজন মানুষ, তিনি 2 বছর বা 3 বছরের জন্য ওই স্থানে পোস্টিং থাকছে এবং তার যে মনে হচ্ছে যেভাবে জনজীবনের মানুষদের উন্নত করা যাবে বা যেভাবে প্রাকৃতিক সম্পদ ওই অঞ্চলে ব্যবহার করা যাবে তিনি সেই মতো সিদ্ধান্ত নিচ্ছেন। এছাড়াও গভর্নর কিন্তু এই অঞ্চলের সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখে। তাহলে দেখো, এই অঞ্চলে যে মানুষজন রয়েছে তাদের হাতে কি কোনো রকম নিয়ন্ত্রণ থাকলো যে ওই অঞ্চলের যে নেতা বা কোনো রাজনৈতিক দল নির্বাচন করার? তাদের হাতে কিন্তু এরকম কোনো সহায়ক বিষয় থাকছে না। এই জায়গাতেই সমস্যা তৈরি হয়েছে। এছাড়া আরেকটি বিষয় দেখো, যেহেতু জম্মু কাশ্মীর অনেক আগে থেকেই অনেক ডেভেলপ করা ছিল, যত রকম প্রজেক্ট তুমি দেখবে, বড় বড় টানেল বা বড় ব্রিজ বা বড় বড় সেতু সমস্ত নির্মাণ হচ্ছে গিয়ে জম্মু কাশ্মীরে। তুমি এছাড়াও লক্ষ্য করবে যে জম্মু কাশ্মীরে এই অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণে মানুষজন কিন্তু বেড়াতে যায়, অর্থাৎ পর্যটন শিল্পেও জম্মু কাশ্মীরের এই অংশের কিন্তু গুরুত্ব রয়েছে এবং প্রচুর অর্থ তার মানে এই অঞ্চল জম্মু কাশ্মীর জেনারেট করে থাকে। তাহলে জম্মু কাশ্মীর এই অঞ্চল অর্থনৈতিক দিক থেকেও কিন্তু প্রচুর উন্নত, কিন্তু দেখা যাচ্ছে লাদাখ কিন্তু বিভিন্ন দিক থেকে বঞ্চিত হচ্ছে। এবং দেখো, এই 370 ধারা উঠে যাওয়ার পরে কি হয়েছে, এই অঞ্চলে কিন্তু আগে কি হতো, 370 ধারার সঙ্গে সঙ্গে আরেকটি ধারা ছিল, সেটা হলো 35 এ, এই 35A। এই বিষয়টি কি? এটি হলো ভারতবর্ষের অর্থাৎ অন্যান্য যে ভূমিভাগের মানুষ বসবাস করে তারা কিন্তু এই অঞ্চলের জমি জায়গা কিনতে পারবে না বা অস্থায়ীভাবে বসবাস করতে পারবে না। তাহলে এই দুটো ধারা যখন তুলে দেওয়া হয়েছে ভারতবর্ষের সংবিধান থেকে, তাহলে এই অঞ্চলে এই সমভূমি অঞ্চলের মানুষের প্রবেশের আর কোনো বাধা রইল না। এই কারণে কিন্তু বিভিন্ন রকম বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা কিন্তু কি করছে, বিভিন্ন রকম মাইনিং বা বড় বড় হোটেল বা বড় রাস্তাঘাট এই সমস্ত তৈরি করতে শুরু করছে এই লাদাখের মতো সেন্সিটিভ জায়গায়। আমরা কি জানি, এই অঞ্চলটায় লাদাখের সম্পূর্ণ অঞ্চলটা কিন্তু বরফ আবৃত, তাই তো, এবং বড় বড় গ্লেসিয়ার রয়েছে, আমরা যেগুলোকে হিমবাহ বলে থাকি। তুমি ভাবো যে উত্তর ভারতের পুরো অংশের যতগুলি নদী রয়েছে সব নদীর উৎস কিন্তু এই গোটা হিমালয় পর্বতকে কেন্দ্র করে, এবং এর যে জলের উৎস সেই জলের উৎস কিন্তু হিমালয়, অর্থাৎ হিমালয়ে অবস্থিত যে হিমবাহগুলি রয়েছে সেই হিমবাহ থেকে। দেখো, গোটা পানীয় জলের একমাত্র উৎস কিন্তু আমাদের সেই হিমবাহ, অর্থাৎ বরফের স্তূপ। একটা জিনিস মনে রাখো যে এই অঞ্চলের যদি কোনো কারণে এই ইন্ডাস্ট্রিয়ালিস্ট বা অন্য কোনো কারণে পলিউশনের কারণে যদি বরফ ধীরে ধীরে গলতে শুরু করে, যেটি অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে,
তাহলে কি হবে, এই জলে নদীর যে জল, সেই জলের পরিমাণ বাড়বে, এই উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকা কিন্তু কোনো না কোনো সময় প্লাবিত হতে পারে। এর যে আশঙ্কা, এই আশঙ্কা কিন্তু বিভিন্ন পরিবেশবিদরা প্রকাশ করছে। অতএব এই দিকেও কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। তাহলে কি হচ্ছে, তাহলে আমরা জানলাম 370 ধারায় উঠে যাওয়ার সঙ্গে সঙ্গে কি হলো, এই অঞ্চলে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়ালিস্টরা প্রবেশ করছে এবং বিভিন্ন রকম প্রকৃতিকে ক্ষতি করে বিভিন্ন রকম মাইনিং চলছে, তাতে কিন্তু পরিবেশের ক্ষতি হচ্ছে। কিন্তু এই অঞ্চলের মানুষের যদি অর্থনৈতিক উন্নতি বলো, সেই উন্নতি কিন্তু হচ্ছে না। তাহলে এই অঞ্চলের মানুষের অগ্রগতির দিক থেকে তারা পিছিয়ে পড়ছে, এই অঞ্চলের মানুষেরা। এবার দেখো এই অঞ্চলের মানুষেরা কি কি চাইছে, কি কি দাবি করছে। দেখো প্রথমেই এই অঞ্চলের মানুষেরা দাবি করেছে কি, লাদাখে আমরা সাধারণত জানি 3 লাখের কাছাকাছি মানুষজন বসবাস করে। তাদের প্রথম দাবি ছিল কিন্তু 6 শিডিউল। এই 6 শিডিউল কি, এই বিষয়টি আমরা একটু জেনে নিই। দেখো সংবিধানের 244 ধারা বলে একটি ধারা আছে। এই 244 ধারায় কি বলা আছে, বিভিন্ন যে ট্রাইব অর্থাৎ এসটি এসসি বা বিভিন্ন যে ট্রাইব্যুনাল কমিউনিটি, যারা এই কমিউনিটির মানুষদের সংখ্যা যদি 50% বেশি হয়, তাহলে কি করা যাবে, তাহলে তাকে এই 6 শিডিউলের মধ্যে আনা যায়। অর্থাৎ ওই যে জনজাতি বা আমরা এসসি এসটি যে কমিউনিটির কথা বলি বা ট্রাইব্যুনাল কমিউনিটির কথা বলি, তাদের কিন্তু সংরক্ষণ দেওয়া যাবে 6th শিডিউলের মধ্যে, এবং সংবিধানের 244 ধারায় কিন্তু এই সংশোধন করা যায়। দেখো এই 6th শিডিউল, এই বিষয়টি কিন্তু আবার খুব একটা জটিল বিষয়ও নয়। যেমন দেখো, যেমন আমাদের ভারতবর্ষের, এটি কিন্তু যে শুধুমাত্র লাদাখ চাইছে তা না, কিন্তু আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আছে। যেমন এখানে আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, এই 4টে রাজ্যেই কিন্তু 6 শিডিউলকে প্রয়োগ করে কিন্তু এই অঞ্চলের জনজাতিকে কিন্তু সংরক্ষণ দেওয়া গেছে। যেমন তোমরা জানবে যে এই অঞ্চলে যে মেঘালয় রাজ্য রয়েছে, এখানে 3টে উল্লেখযোগ্য পাহাড় রয়েছে, যেমন গারো, খাসি, জয়ন্তী। এই যে খাসি পার্বত্য এলাকা, এই অঞ্চলে এই খাসি এক ধরনের উপজাতির মানুষ কিন্তু এই অঞ্চলে বসবাস করে। এই যে মানুষদের, তাদেরও কিন্তু এই 244 ধারা সংবিধানের প্রয়োগ করে 6 শিডিউলের মধ্যে আনা হয়েছে এবং তাদের কিন্তু সংরক্ষণ করা হয়েছে। সঙ্গে সঙ্গে ওই অঞ্চলের যে পরিবেশ বা আমরা বলতে পারি ওই অঞ্চলের যে জীবনযাপন, তাদের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে কিন্তু সংরক্ষণ করা হয়েছে এই 6 শিডিউলের আন্ডারে এসে। তাহলে আমরা কি জানলাম, যে লাদাখের মানুষের প্রথম দাবি কি রয়েছে, যে তাদের 6 শিডিউলের অন্তর্ভুক্ত করতে হবে। তাতে কি হবে, লাদাখের মানুষের কিন্তু সংরক্ষণ হবে, তাদের সাংস্কৃতিক সংরক্ষণ হবে, তারা কিন্তু বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাবে এই 6 শিডিউলের মধ্যে আসলে। এবার দেখো তাদের আরেকটি দাবি রয়েছে যে এই অঞ্চলের কিন্তু পিএসসি, আমরা যেমন পরীক্ষা দিই, যে পাবলিক সার্ভিস কমিশনে পরীক্ষা দিই, যেমন ইউপিএসসি হয়, আমাদের এই অঞ্চলের ছাত্রছাত্রীরা কিন্তু পরীক্ষা দিয়ে এই পিএসসির মাধ্যমে চাকরি পেয়ে যায়। ঠিক তেমনি লাদাখের অধিবাসীরাও কিন্তু কি চাইছে, যে তাদের এই অঞ্চলে এই জাতীয় এই পিএসসি কমিশন তৈরি হোক চাকরির ক্ষেত্রে। তাতে কি সুবিধা হবে, দেখো তাতে সুবিধা হবে, আমরা যে প্রথমে বিউরোক্রেটদের কথা আলোচনা করছিলাম, তারা সাধারণত আসতো কোন এলাকা থেকে, এই সমভূমি এলাকা বা সমগ্র ভারতবর্ষের বিভিন্ন এলাকা থেকে তারা আসতো এই অঞ্চলে চাকরির উদ্দেশ্যে। কিন্তু যদি পিএসসি চলে আসে, তাহলে কি হবে, তাহলে লাদাখের মানুষরাই কিন্তু ওই অঞ্চলের বিউরোক্রেটে পরিণত হবে। অর্থাৎ তাদের হাতেই কিন্তু লাদাখের ভালো মন্দের কিন্তু কন্ট্রোল থাকবে, অর্থাৎ তাদের নিজেদের হাতেই কিন্তু ক্ষমতা থাকবে যে লাদাখকে তারা কিভাবে আরো বেশি ডেভেলপ করতে পারে এবং তাদের পরিবেশকে ক্ষতি না করে। তাহলে আমরা দ্বিতীয় একটি গুরুত্বপূর্ণ দাবি হিসেবে বলতে পারি যে পিএসসির গঠন করা ওই অঞ্চলে। দেখো আরেকটি বিষয় শুনলে তুমি অবাক হবে, প্রায় 5000 কোটি টাকার বেশি জম্মু কাশ্মীর এই অঞ্চলে কিন্তু প্রত্যেক বছর বিভিন্ন রকম ভাবে সরকারি অনুদান অর্থাৎ ডেভেলপমেন্ট পারপাস কিন্তু টাকা আসে। কিন্তু লাদাখে তার পরিমাণ যায় খুব সামান্য পরিমাণে। তার কারণ কি, তার কারণ ওই অঞ্চলের মানুষদের আওয়াজ তোলার কোনো জায়গা নেই, ওই অঞ্চলের মানুষরা কোনোভাবে সরকারের সঙ্গে যুক্ত না, ওই অঞ্চলের মানুষরা কিন্তু বরাবরই অন্যান্য অঞ্চলের থেকে আলাদা। এই কারণে তাদেরও দাবি রয়েছে যে তাদের যদি একটি বিধানসভা থাকে, তাহলে তারাও কিন্তু সরকারের কাছে তাদের আবেদন করতে পারবে বা তাদের যে অভাব অভিযোগ সেটি কিন্তু জানাতে পারবে। তাহলে দেখো, যেহেতু বিধানসভার কথা আমরা আলোচনা করছি, আমরা একটি বিষয় জেনে নিই। মনে করো ওয়েস্ট বেঙ্গলে আমাদের যে বিধানসভা এবং যে আমাদের লোকসভার সিট রয়েছে সেগুলো আমরা একটু দেখে নিই। মনে করো বিধানসভা এবং লোকসভার সিটের সংখ্যা কত, আমাদের ওয়েস্ট বেঙ্গলের সিটের সংখ্যা কত। আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু বিধানসভা সিট রয়েছে 295টি
আর লোকসভা সিট রয়েছে কিন্তু আমাদের 42টি। তাহলে দেখো লাদাখে আমাদের বিধানসভা এবং লোকসভা সিট কটি? লাদাখে কিন্তু বিধানসভার সিট 1টি আর লোকসভার সিট মাত্র 2টি। এই বিষয়টি দেখেও তুমি আন্দাজ করতে পারবে যে এই অঞ্চলটি কতটা কিন্তু গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত। বিভিন্ন মানুষ কিন্তু এই একই রকমই বলছে যে এইভাবে কিন্তু গণতান্ত্রিক অধিকার যদি কোনো অঞ্চলের প্রয়োগ করা না যায় তাহলে সেই অঞ্চল কিন্তু ক্রমশ আস্তে আস্তে আরো পিছিয়ে পড়বে। তার উপরে কিন্তু কি আছে যে লাদাখে আমরা সীমানা দেখে নিয়েছি পাকিস্তান এবং চীনের সঙ্গে এত নিকটভাবে যে সীমানা রয়েছে যে এই অঞ্চলে কিন্তু মাঝে মাঝে বিভিন্ন রকম ডিস্টারবেন্স তৈরি হয়। তাহলে আমাদের যদি জাতীয় সুরক্ষার কথা ভাবি সেদিক থেকেও কিন্তু লাদাখ কিন্তু খুব ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ। দেখো আমার বিভিন্ন আলোচনা দেখে মনে হয়েছে বা অনেকের বক্তব্য যে লাদাখ যেহেতু খুব সেন্সিটিভ, যেহেতু লাদাখ আন্তঃরাষ্ট্রীয় সীমানা ভাগ করে থাকে, তাই কিন্তু সরকারের এই বিষয়ে যথেষ্ট গুরুত্ব দিয়ে কিন্তু চিন্তা ভাবনা করছে। যাই হোক, ভারতবর্ষের প্রত্যেক অধিবাসীরই কিন্তু একটি ধারণা যে এই যে সমস্যা তৈরি হয়েছে এই সমস্যা থেকে খুব দ্রুতই আমরা কিন্তু এর সমাধানের পথ ফিরে পাবো। তবে একটি বিষয় আমি আলোচনা করি যে 371 ধারা বলে একটি সংবিধানের ধারা আছে। এই ধারা প্রয়োগ করেও কিন্তু আমরা লাদাখের বিভিন্ন এই যে জনজাতির সংরক্ষণ বা এই অঞ্চলের যে পর্যাবরণ তার যে সংরক্ষণ, তার পরিবেশ বা উদ্ভিদ জীবজন্তু তাকে কিন্তু সংরক্ষণ করা যেতে পারে। যাই হোক, এই ভিডিওটিতে অনেকে হয়তো বলবে বিষয়টি পলিটিক্যাল, কিন্তু আমরা যেহেতু ভূগোলের ছাত্রছাত্রীরা আমি চাইবো যে তোমরা অন্তত পলিটিক্যাল বিষয়টি না দেখে তার যে ভূপ্রকৃতিগত অবস্থা, সেই অঞ্চলের মানুষদের অবস্থা, তার যে ভূমিরূপগত অবস্থা, বিশেষ করে এই ভূমিরূপগত প্রাকৃতিক অবস্থার পরিবর্তন কিন্তু মানুষের জীবনযাত্রার উপর প্রভাব পড়ে। তোমরা এটি খুব ভালোভাবে জানবে যে পাহাড়ের মানুষ খুব কিন্তু কষ্ট সহিষ্ণু হয় এবং তাদের চিন্তা ভাবনা, তাদের যে মানসিকতা, তারা কিন্তু অনেক বেশি সরল সাধারণ প্রকৃতির মানসিকতা নিয়ে বসবাস করে। কিন্তু আমাদের সমভূমির মানুষদের মধ্যে কিন্তু তার একটি পার্থক্য আমরা লক্ষ্য করে থাকি। আমরা ভূগোলের যেহেতু ছাত্রছাত্রীরা, আমরা এই বিষয়টি ভূগোলের মধ্যেই সীমাবদ্ধ রাখবো। ভূপ্রকৃতি, অর্থনৈতিক অবস্থা, প্রাকৃতিক অবস্থা, কিভাবে প্রাকৃতিক অবস্থার যদি পরিবর্তন ঘটে তাহলে আমাদের তার ক্ষতিকারক প্রভাবটা আমাদের মধ্যে পড়তে পারে, এই বিষয়গুলো কিন্তু আমাদের জানতে হবে। দেখো, এই অঞ্চলের মানুষদের কিন্তু আরেকটি দাবিও রয়েছে যে বলছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট। তোমরা অনেকে হয়তো পড়েছো ভূগোলে যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা স্থিতিশীল উন্নয়ন। এই অঞ্চলের মানুষদেরও কিন্তু এই চিন্তা ভাবনার মধ্যে দিয়ে তারা চলে যে আমরা একটি জেনারেশন সম্পূর্ণ সেই সম্পদকে কিন্তু শেষ করে দিতে পারি না। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য যদি আমরা সম্পদকে সংরক্ষণ না করি তাহলে আমরা কি একটি জেনারেশন যেটি কিনা সম্পূর্ণ সম্পদ ভোগ করে বা তা নষ্ট করে দিতে পারি? এই অঞ্চলের মানুষদের মধ্যে কিন্তু এই চিন্তা ভাবনা বা এই বিচারধারাও বর্তমান, যা কিন্তু ওই অঞ্চলের বিভিন্ন যে নেতা এই আন্দোলনের সঙ্গে যুক্ত, বিশেষ করে সোনাম ওয়াংসু স্যারের মুখেও কিন্তু বারবার ফুটে উঠেছে যে এই যে স্থিতিশীল উন্নয়ন সেটি করতে গেলে কিন্তু আমাদের ওই অঞ্চলের, বিশেষ করে লাদাখের মতো খুব সেন্সিটিভ প্রাকৃতিক সেন্সিটিভ অঞ্চলকে কিন্তু আমাদের সংরক্ষণ করা বিশেষভাবে প্রয়োজন। যাই হোক, এই বিষয়ে আর বিশেষ দীর্ঘায়িত করব না। তোমাদের আজকের বিষয়টি যদি ভালো লেগে থাকে, এই আলোচনা যদি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটি লাইক করো এবং আমি চাইবো এই ভিডিওটি তুমি তোমার বন্ধুদের সঙ্গেও শেয়ার করো, যাতে এই ভিডিওটি অনেক মানুষের কাছে পৌঁছে যেতে পারে। আমি এই জন্যই বলছি, সাধারণত আমি ক্লাসে এরকম বলি না, তার কারণ কি, যেহেতু এই বিষয়টি সম্পূর্ণ পড়াশুনো থেকে একটু আলাদা, মানে আমাদের সিলেবাসের বাইরে, আমরা যারা 9, 10, 11, 12 ক্লাস করছি এর বাইরে। কিন্তু আমি চাইছি যদি এই বিষয়টি তোমাদের পছন্দ হয় বা তোমরা এই বিষয়টি যদি ভালোভাবে নাও, তাহলে হয়তো আমি ভবিষ্যতেও এই জাতীয় কোনো সমস্যা, অর্থাৎ সেটি যদি ভূগোল রিলেটেড হয়, অবশ্যই সেই বিষয়ে আমরা আলোচনা করব বা ডিসকাশন চালিয়ে যাব। যাই হোক, আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যারা আজকে চ্যানেলটি প্রথমবার দেখছো তাদের বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, ডান দিকের নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখবে, তাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।